নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 28শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ছাত্র পরিষদেরও প্রতিষ্ঠা দিবস। কংগ্রেসের থেকে তো তৃণমূলের জন্ম, তাই তাদের শাখা সংগঠনগুলোর প্রতিষ্ঠা দিবস ওই কংগ্রেসের শাখা সংগঠনগুলোর প্রতিষ্ঠা দিবসের সঙ্গে একই দিনে। আমি জানি না ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কোথায় পালন হচ্ছে। আগে তো মহাজাতি সদনে হতো, এখন আমি জানি না। কিন্তু তৃণমূল কংগ্রেস তো ধর্মতলায় করছে, সমাবেশ হবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। সেখানে তারা কি বলবেন সে সম্পর্কে আমার বিন্দু মাত্র কৌতূহল নেই, কারণ চর্বি তো চর্বণী হবে এবং পশ্চিমবঙ্গের মানুষও জানেন নতুন কিছু তো বলবেন না মমতা অভিষেক। যে কথা তারা এতকাল বলে আসছেন সেই কথাই বলবেন। তর্জনী উঁচিয়ে অভিষেক আস্ফালন করবেন, দিদিমণি মাইক নিয়ে মঞ্চের এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়াবেন, আর যেরকম ভাবে বিভ্রান্তিমূলক প্রচারণী করেন, একটা ভ্রান্ত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন, সেই কাজটাই তিনি সফলভাবে করার চেষ্টা করবেন। কিন্তু যে খবরটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেখুন এখনো কিছু মানুষ আছেন যাদের মেরুদণ্ডে না ঘাসপালা জন্মায়নি, যারা মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে শাসকের চোখে চোখ রেখে কথা বলে। তারা আইনের শাসনকে বলবৎ করতে চায়, শাসকের আইন নয়। এমনই একজন হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দেবী। তাকে তৃণমূল কংগ্রেস যে কুৎসিত ভাষায় আক্রমণ করছে, ছাত্র নেতারা যারা হাঁটুর বয়সী শান্তা দেবী, তারা বলছেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন নাকি শান্তা দেবীকে। এই উপাচার্যের সমর্থনে যারা মুখ খুলছেন তাদেরকে এমনভাবে গণতান্ত্রিক থাপ্পড় মারা হবে তারা যাতে আর কোনোদিন উঠতে না পারেন। সব কদর্য ভাষায় একজন, তার উপর মাতৃশক্তি, তার উপর একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি। আরে অস্থায়ী হন না কেন, তিনি তো উপাচার্য। তাকে এই কালকা যোগী ভাইপো ব্রিগেডের নেতারা হুমকি দেবেন, এরা পশ্চিমবঙ্গের মানুষ বরদাস্ত করছে। আরে অতীতে কি ছাত্র আন্দোলন হয়নি? আমাকে একবার প্রিয়দা বলেছিলেন 2004-এর লোকসভা নির্বাচনের প্রচারে ওনার সবর সঙ্গে কালিয়াগঞ্জে বাড়ি থেকে বেরিয়েছি প্রিয়দার সঙ্গে একই গাড়ি, এ কথা সে কথা হচ্ছে, তা ওই ছাত্র আন্দোলনের প্রসঙ্গ উঠল। তখন প্রিয়দা বললেন আমাকে, আমার মনে আছে, দেখো অর্ক, আমাদের সঙ্গে তো এসএফআই এর তুমুল বিরোধ ছিল, ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত উষ্ণ ছিল। আমি তো অনিলকে এখনো মাঝে মধ্যেই ফোন করি, আড্ডা মারি, বুদ্ধর সাথেও আমার খুব ভালো সম্পর্ক। তা ওরা একবার বিশ্ববিদ্যালয়ের ওই ফেস্ট বলুন বা কালচারাল সোশ্যাল, তা ওরা আনলো সুচিত্রা মিত্রকে। তা আমরা কি করব? আমাদের তো একটা পাল্টা দিতে হবে। আমরা কণিকাদির কাছে চলে গেলাম। ওরা আনলো সুচিত্রা মিত্রকে, আমরা আনলাম কণিকা বন্দ্যোপাধ্যায়কে। এই সংস্কৃতিটা ছিল। কোনোদিন প্রিয়বাবু, সুব্রত বাবু এদের মুখ থেকে, বা বিমান দা, সুভাষ দা এদের মুখ থেকে শুনেছেন কোন উপাচার্যকে বলছেন যে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, গণতান্ত্রিক থাপ্পড় মারব? এগুলো হচ্ছে ভাইপো ব্রিগেডের ভাষা। এরাই এখন ছাত্র রাজনীতির পুরোধা, এরাই ছাত্র রাজনীতির মুখ রাজ্যের শাসক দলে। আমি অবাক হয়ে যাই যে বাংলার তথাকথিত সুশীল সমাজের এই অদ্ভুত নীরবতা। এটাই স্বাভাবিক, কারণ তাদের বিবেক বুদ্ধি সমস্ত বিসর্জন দিয়েছেন, তো মহিষী নারীর পদপদ্মে সমর্পণ করেছেন, কলাটা মূলটা এই সমস্ত প্রাপ্তিযোগের আশায়। তাদের কাছে বিবেক থাকবে এটা আশা করাটাই বাতুলতা। কিন্তু এই যে সাইলেন্ট মেজরিটি, তারা তো সবকিছু দেখছেন, তারা দেখুন ওরকম ভাবে প্রতিবাদ করেন না। হ্যাঁ, তারা সব লক্ষ্য রাখেন। এই সাইলেন্ট মেজরিটি সরকার তৈরি করে, সরকার ফেলে দেয়। কোন দলের কোর সাপোর্টাররা কোনো দিন কোনো সরকারকে আনতে পারে না, কোনো সরকারের পতন ঘটাতে পারে না। একটা সরকার তৈরি করতে বা একটা সরকারের পতন ঘটাতে যে ক্রিটিক্যাল মাসটুকু দরকার, সেই ক্রিটিক্যাল মাসের যোগান দেন এই সাইলেন্ট মেজরিটিরা। এই সাইলেন্ট মেজরিটি এই কালকাযুগী ছাত্র নেতাদের এই অশ্লীল আস্ফালন মোটেই ভালোভাবে দিচ্ছেন না। সামান্যতম সুযোগ পেলে
তারা কিন্তু জবাবটা দিয়ে দেবেন ইভিএম এ, মিলিয়ে নেবেন। এই বাদলামি, এই আস্ফালন, এই কুরুচিকর ভাষা একজন শিক্ষক এবং তিনি মাতৃশক্তির অংশ, তার প্রতি প্রয়োগ করা হচ্ছে এবং এতে বিন্দুমাত্র অনুশোচনা নেই, বলছে যা বলেছি বেশ করেছি। ভাইপো ব্রিগেডের এটাই কালচার, এই কালচারটাই তারা এখানে আমদানি করেছেন। জোর যার মূল্যক তার, গায়ের জোরে সবকিছু করব। কোথাও কলেজে ছাত্র নেতারা ঢুকে অধ্যাপককে হেনস্থা করছেন, কোথাও ছাত্র নেতারা কসবা ল কলেজে গিয়ে মাতৃশক্তির শ্লীলতাহানি করছেন। এসব তো আমরা দেখে দেখে শুনে পড়ে টেলিভিশনের পর্দায় এসব দেখে শুনে অভ্যস্ত হয়ে গেছে, আমরা অবাক হই না। ওই ছাত্র নেতারা যারা শান্তা দেবীকে কুরুচিকর আক্রমণ করছেন তাদেরকে দেখেও অবাক হই না, কিন্তু কোথাও যেন একটা এবার মনে হচ্ছে না দেয়ালে পিঠটা ঠেকে গেছে, জলটা মাথার উপর দিয়ে বইছে, তাই এখন বোধহয় প্রতিবাদ করাটা ভীষণ দরকার। প্রতিবাদ সচেতনতার ভাষা। সাইলেন্ট মেজরিটি তো রাজনৈতিক দলগুলোর মতো পথে নেমে রাস্তা অবরোধ করে মিটিং মিছিল করে প্রতিবাদ করতে পারবেন না। তাদের প্রতিবাদের একমাত্র ভাষা বা একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, গণতান্ত্রিক পদ্ধতিতে ইভিএম এ তারা প্রতিবাদের ঝড় তুলবেন বলেই আমি আশা করি। এ তো গেল একটা এপিসোড। শান্তা দেবী কিছুতেই পরীক্ষা পিছোতে রাজি হননি। শিক্ষা দপ্তর বলেছিল মুখ্যমন্ত্রী চাইছেন, শান্তা দেবী বলেছেন মুখ্যমন্ত্রী চাইছেন, কিন্তু কিছু তো করার নেই। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সিন্ডিকেট পাশ করেছে পরীক্ষার দিনটা। কি করে হঠাৎ করে একটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি পরীক্ষাটা বাতিল করে দিই? বিএ, বিএসসি, বিকম, এলএলবি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। এবং শান্তা দেবী প্রশাসনকে আর্জি জানিয়েছেন যারা পরীক্ষা দেবেন তারা যাতে ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন, প্রশাসন ব্যবস্থা নেই। অন্যায় কি বলেছেন? প্রত্যেকটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন আছে, তাদের প্রত্যেকেরই প্রতিষ্ঠা দিবস আছে। কারোর শক্তি কম, কারোর শক্তি বেশি। তারা যদি বলে আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস, এত লোকের সমাবেশ করব, কোনো পরীক্ষা রাখা যাবে না। একটা উদাহরণ এক্সাম্পল সেট হয়ে গেলে আপনি কোনো দলের ছাত্র সংগঠনের দাবিকে অস্বীকার করতে পারবেন না। তাই একটা জায়গায় রাশ টানা প্রয়োজন, সেটাই শান্তা দেবী করেছেন এবং সেই জন্যই নবান্ন এবং বিকাশ ভবনের চক্ষুশূল হয়েছেন। কিন্তু ভদ্রমহিলা রিজু প্রকৃতির মানুষ, মেরুদণ্ড খুব সোজা, তিনি এসবের কেয়ারই করছেন না। তার বক্তব্য পরীক্ষা কি পিকনিক? অবশ্যই। আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি গণেশ পুজো করেছেন বিশ্ববিদ্যালয় চত্বরে, তার দপ্তরের সামনে, বর্ধমান বিশ্ববিদ্যালয় শেষ মুহূর্তে নোটিশ জারি করে বলেছে যে 28শে অগাস্ট পরীক্ষা যেগুলো ছিল সেগুলো অনিবার্য কারণে বাতিল হচ্ছে। তাহলে অনিবার্য কারণ, এগুলো খুব, এইসব টার্মিনোলজি খুব চলে প্রশাসনের অন্দর, সবাই জানে অনিবার্য কারণটা কি। 28শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সমাবেশ। তাহলে একজন ভিসি নথি স্বীকার করলেন, একজন ভিসি এখনো মেরুদণ্ড সোজা রেখে শাসকের চোখে চোখ রেখে কথা বলছেন, এবং সেটা তিনি বলছেন আইনের উপর দাঁড়িয়ে। কোনো অনিয়ম বা বেআইনি কাজ তিনি করছেন না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারকে মান্যতা দিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তকে হাতিয়ার করে তিনি বলছেন যে পরীক্ষার সূচি বদল করা সম্ভব নয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারলেন না, যদিও তিনি রাজ্যপাল মনোনীত উপাচার্য। হয়তো গণেশ পুজো করা নিয়ে যে বিতর্ক হয়েছে তাতে তিনি অনেকের চক্ষুশূল হয়েছেন, তাই কিছুটা তাদের ক্ষোভে মলম দিতেই তিনি নবান্নের এই সিদ্ধান্তকে শেষ পর্যন্ত, মানে নবান্নের অলিখিত নির্দেশকে মান্যতা দিয়ে পরীক্ষা অনিবার্য কারণ দেখিয়ে স্থগিত করলেন। উপাচার্যদের দুই পৃথিবী। দেখুন, উনি গণেশ পুজো করেছেন বলে আমার কোনো আপত্তি নেই। বিশ্ববিদ্যালয় চত্বরে, কলেজে, হোস্টেলে সরস্বতী পুজো হয়। একটা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হোস্টেল থাকে প্রত্যেকটা হোস্টেলে সরস্বতী পুজো হয়।
এবং একটা হোস্টেলে ছাত্রছাত্রীরা অন্য হোস্টেলের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতা করে কার পুজোটা ভালো হলো, জাঁকজমক নিয়ে। তা সরস্বতী পুজো যখন হতে পারে তখন গণেশ পুজো হতে পারে। গণেশ তো সিদ্ধিদাতা। ওই ভদ্রলোক নাকি আদি অকৃত্রিম গণপতি বাপ্পা মরিয়া বলেন, তিনি একজন সিদ্ধিদাতা গণেশের উপাসক বলুন, ভক্ত বলুন, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে কেন গেল রব উঠছে? বিশ্ববিদ্যালয় চত্বরে যদি সরস্বতী পুজো হতে পারে, গণেশ পুজো হতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বামেরা এসব প্রশ্ন তুলবেই সবসময়। তারা বলে যে সেকুলার ক্রেডেনশিয়াল নষ্ট হচ্ছে। এইসব কথার আর গুরুত্ব দেওয়ারই কোনো দরকার নেই। ভারতবর্ষ এমনিতেই সেকুলার। ভারতবর্ষ সেকুলার এই কারণেই, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু। এই যে বামপন্থীরা বড় বড় কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, এই কথাটা বাংলাদেশে বা পাকিস্তানে গিয়ে বলতে পারবেন? গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, পার্টি অফিস খুলতে পারবেন না। আর এইসব এই বাকতাল্লা করলে পরিণতি কি হবে ওই সব দেশে কমরেডরা ভালোই জানেন। তাই এখানে তারা বলছেন, এই সুযোগটা নিচ্ছেন। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ, ভারতবর্ষ সেকুলার, এই জন্যই ভারতবর্ষের 120 কোটি মানুষ হিন্দু। সেই জন্যই অন্য সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে থাকতে পারেন, সহাবস্থান হয়, তাদের যা যা ধর্মীয় আচার অনুষ্ঠান রীতিনীতি পালন করতে পারেন। কেউ তাদেরকে কোনো রকম বাধা দেয় না, বরঞ্চ সহযোগিতাই করেন। এটাই ভারতবর্ষের বহুত্ববাদের ঐতিহ্য এবং ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য। কারণ ভারতবর্ষের 120 কোটি মানুষ হিন্দু, সেটা আলাদা আসপেক্ট। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দেবীর মতো মেরুদণ্ডটা সোজা রাখতে পারলেন না। সবার পক্ষে রাখা তো সম্ভব নয়। শান্তা দেবী পেরেছেন। তিনি মীরা পাণ্ডের যোগ্য উত্তরসূরি। মীরা পাণ্ডেও দেখিয়ে দিয়েছিলেন যে রাজ্য নির্বাচন কমিশনেরও প্রভূত ক্ষমতা আছে এবং তারা সেই ক্ষমতা প্রয়োগ করতে পারে। রাজ্য সরকারের সঙ্গে সুপ্রিম কোর্ট অব্দি মামলা হয়েছিল এবং মামলার রায় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে গিয়েছিল। কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছিল। আমি জানি না শান্তা দেবী যখন এই পদ থেকে সরে যাবেন, তাকে হয়তো অনেক এসব কুরুচিকর কথাবার্তা শুনতে হবে, তার বিরুদ্ধে প্রচার হবে, তিনি একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মত থাকতে পারে, সেটা এখানে বিচার্য নয়। কিন্তু শান্তা দেবীরও হয়তো আছে, থাকাটা তো অস্বাভাবিক কিছু নয়, সবারই আছে। কিন্তু তিনি কিন্তু আইনের শাসনটাই লাগু করতে চেয়েছেন, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষা করতে চেয়েছেন এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত এবং একাডেমিক ক্যালেন্ডারে আস্থা রাখার কথাই বলেছেন। তাই তাকে এই আক্রমণের মুখে পড়তে হচ্ছে। কিন্তু একমাগে তো শীত চায় না। আমি আবার বললাম যে সাইলেন্ট মেজরিটি সবকিছু দেখছে। তারা এই অনাচারের জবাব ঠিক সময়ে দেবে। ধৈর্য ধরুন, গণতান্ত্রিক পদ্ধতিতে দেবেন, ইভিএম এর মাধ্যমে দেবেন। সেদিন আর খুব একটা দেরি নেই।